আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রামাদান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য সুন্দর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া বাংলাদেশে বহুল প্রসিদ্ধ বা প্রচলিত কোনো অসুখ না, কিন্তু এটি একটা এমন ব্যাধি যে ব্যাধি সম্পর্কে সচেতনতা জানা ভীষণ প্রয়োজন, যা আমাদেরকে ব্যাধি প্রতিরোধে সহযোগিতা করবে, সুস্থ জীবনযাপনে আগ্রহী করবে এবং সুযোগ তৈরি করে দিবে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দেখতে চান, তার হাবিব সুস্থ সবল মুমিন দেখতে চান। সেজন্য আমরা সুস্থতাকে সম্পৃক্ত করতে চাই সুন্নাহর সাথে। আলোচনা করার জন্য এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত সভাপতি প্রকৌশলী ডক্টর এম এ মতিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়ার রোগ হিসাবে রোগের কারণ, ধরন, প্রতিকার নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর নাসিব মোহাম্মদ ইশরাদুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে যে আমাদের ছোট্ট আয়োজন স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, থ্যালাসেমিয়া মূলত বংশগত রক্ত স্বল্পতার একটা রোগ, যে রোগটা কোনো কারণে জন্মগ্রহণ করবার পরে, কোনো পারিপার্শ্বিক কারণে, কোনো ভাইরাস সংক্রমণের কারণে বা কোনো সংস্পর্শের কারণে সংক্রমিত হয় না বা আক্রান্ত হয় না। এর সাথে নিতান্তই একান্তই জড়িত আমাদের জন্মগত কারণ, যা আমরা মা বাবা দ্বারা বাহিত ধারক বা বাহক হওয়ার কারণে আক্রান্ত হয়ে থাকি। এটা আমাদের সাধারণ ধারণা, এবং আমি আপনাদেরকে কোন ধরনের দ্বিধা ছাড়াই বলতে পারি যে এই কয়েকদিন আগেও এই অসুখ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশে শুধু কম লেখাপড়া জানেন এমন লোকই না, বরং উচ্চশিক্ষিত লোকদের মধ্যে এই রোগের খুব বেশি প্রচার রয়েছে বা খুব জানেন, এমন আমাদের ধারণা কম বলেই আমরা শুরুতে যেতে চাই ডাক্তার ইরশাদুল্লাহ আপনার সাথে জানতে চাই যে আসলে থ্যালাসেমিয়া কী ধরনের অসুখ, কিভাবে একটা লোক এর দ্বারা সংক্রমিত হয়। ধন্যবাদ। এটা হচ্ছে আমরা বলি একটা বংশগত অসুখ, বংশগত রক্ত স্বল্পতা বা হেরিডিটারি এনিমিয়া। তো এখানে বাবা এবং মা তারা যদি রোগী নাও হন, তারা যদি বাহক হন, তাদের যদি রোগীর কোনো লক্ষণ নাও থাকে, তাদের সন্তানের রোগটা হতে পারে। কারণ আমরা এমনিতে বলতে পারি যে বাহক হচ্ছে রোগটার অর্ধেক অবস্থা, কিন্তু বাবার মধ্যে যদি এটা অর্ধেক থাকে, মার মধ্যে যদি অর্ধেক থাকে, সন্তানের মধ্যে এসে যদি পুরো রোগটা চলে আসে, তাহলে আমরা তাকে বলবো থ্যালাসেমিয়া রোগী। তবে যতক্ষণ বাহক ততক্ষণ রোগী না। না, এই জিনিসটা একটু স্পষ্ট করা দরকার, কারণ আমাদের কাছে অনেক সময় রিপোর্ট নিয়ে আসে যেখানে বাহক বলা, এবং তারা খুব নার্ভাস হয়ে যায়, তারা মনে করে যে তাদের হয়তো জীবন শেষ, বাহক ধরা পড়ে গেছে। কিন্তু আসলে বাহক মানে রোগী না, এটা খুব স্পষ্টভাবে জানতে হবে। বাহক আপনার আমার মতোই স্বাভাবিক একজন মানুষ, যার শুধুমাত্র রক্ত পরীক্ষা করলেই বাহক অবস্থাটা জানা যায়। তো যদি এরকম কোনো রোগী অবস্থা যদি চলে আসে কোনো শিশুর মধ্যে, এটা অবশ্য সে যখন মায়ের পেটে ছিল তখনই এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে যে সে যখন জন্মগ্রহণ করবে তখন তার মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পাবে। সাধারণত লক্ষণগুলো প্রকাশ পায় জন্মের কয়েক মাস থেকে 2-1 বছরের মধ্যেই। তার প্রচুর রক্ত স্বল্পতা থাকে বা এনিমিয়া থাকে, তার রক্ত প্রচুর তৈরি হয় কিন্তু সেগুলো ভেঙে যায়, এই কারণে তার জন্ডিস থাকে। এবং এই জন্ডিসটা আবার লিভারের জন্ডিস না, এটা হচ্ছে রক্ত ভেঙে যাওয়ার জন্ডিস। অনেকে কিন্তু একটু ভুল ধারণা করেন, জন্ডিস হওয়া মানেই মনে করেন যে তার লিভার আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত, এই জন্য হয়তো লিভারের ডাক্তারের কাছে কয়েক মাস ছুটাছুটি করেন, কিন্তু এটা একটা ভুল ধারণা। তার রক্ত ভেঙে যাওয়ার জন্য যে জন্ডিসটা হয়, এটা কোনো লিভারের সমস্যার জন্য জন্ডিস না। এবং দেখা যায় যে তাকে রক্ত না দিয়ে তাকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যায়। তার দৈহিক এবং মানসিক বৃদ্ধিটা ক্ষতিগ্রস্ত হয়, তার পেটটা বড় হতে থাকে, কারণ আমাদের পেটে যেটা আমরা ইংলিশে বলি স্প্লিন বা বাংলায় বলা হয় প্লিহা, এটা হচ্ছে রক্ত ভেঙে যাওয়ার সবচেয়ে সাধারণ একটা জায়গা। এবং যেহেতু রক্ত প্রচুর ভেঙে যায়, এই কারণে তার স্প্লিনটা বা প্লিহাটা বড় হতেই থাকে, তার পেটটা বড় হয়ে যায়, তার হাইট কমে, যেরকম হওয়ার কথা ছিল সেরকম হাইট হয় না, সে একটু শর্ট বা ছোটোখাটো হয় দেখতে। তার চেহারাটা হয়ে যায় অনেকটা আমরা বলি যে চাইনিজদের মতো বা উপজাতীয়দের মতো, কারণ ফেসের যে হাড়গুলোতে রক্ত বেশি তৈরি হয় সেগুলো খুব প্রমিনেন্ট হয়ে যায়, সেগুলো বেশি প্রকাশিত হয়। তার মাথাটা একটু বড় লাগে, কারণ মাথার হাড়গুলো একটু বড় হয়ে যায়। এবং আলটিমেটলি দেখা যায় যে তার বোনসগুলো, তার হাড়গুলো খুব দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এবং আরও আপনি যেরকম বলছেন, তাহলে এটা হলো জন্মের কয়েক মাস থেকে প্রকাশ শুরু হয়। এখন আমরা আরও কিছু জটিলতার কথা জানি যে আমাদের বিশেষ করে শিশুরা বাংলাদেশে যখন হয় অনেকেরই জন্ডিস হয় এবং অন্যান্য জটিলতা হয়। ঠিক মানে কোন টেস্টটা করলে বা কিভাবে নিশ্চিত হবো যেটা থ্যালাসেমিয়া হয়েছে?
আমরা বলি যে জন্মের বছর খানেক পরে, জন্মের পরপরই না, জন্মের পরপরই করলে একটু কনফিউশন হতে পারে, জন্মের বছর খানেক পরে যদি আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা হচ্ছে আমরা প্রাথমিক পরীক্ষা করি, যদি এই পরীক্ষাটা আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে তার থ্যালাসেমিয়া আছে কিনা। যদি একটু কনফিউশন হয় কোনো ক্ষেত্রে, তাহলে বাবা এবং মার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেও জানা যাবে। এবং আরও কনফিউশন দূর করার জন্য একটু দামি পরীক্ষা করতে হতে পারে, সেটা হচ্ছে ডিএনএ পরীক্ষা আর কি, ডিএনএ টেস্ট কিছু। তবে সাধারণত 99% ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেই মোটামুটি বোঝা যায় যে তার থ্যালাসেমিয়া আছে কিনা, অথবা সে রোগী কিনা, সে বাহক কিনা, এই ব্যাপারগুলো জানা যায়। অনেক ধন্যবাদ ডক্টর এরশাদুল্লাহ। তাহলে আমরা যখন জানলাম যে একজন শিশু পৃথিবীতে আসলো এবং কিছুদিনের মধ্যে নিশ্চিত হলাম যে তার থ্যালাসেমিয়া হয়েছে, এই পর্যায়ে আমরা যেতে চাই প্রকৌশলী ডক্টর এম এ মতিন আপনার কাছে। একজন মানব শিশু, সে শিশু অথবা বড়, যখনই মানে নিশ্চিত হোক যে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করেন? আচ্ছা, এটা আমরা যে ভূমিকাটা পালন করি, আমি যেহেতু বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির বর্তমানে সভাপতি, আমরা 90 সাল থেকে যখন মানে করেন যে আমার বাচ্চার 3 মাস বয়সেই আমরা কিন্তু বুঝতে পারলাম যে বাচ্চা মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারপরে আস্তে 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 তখন এই 90-এর দিকে বাংলাদেশে কিন্তু এই থ্যালাসেমিয়া সম্বন্ধে মানুষের জানতোই না। আমার বাচ্চার বয়স আজকে প্রায় 26-27 বছর হয়ে গেল, এবং সে পড়ালেখা করে, কারণ আমরা যতটুকুই বুঝেছি যে তখন আমরা বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করতাম। আজকে আমাদের আর এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি সেই হাঁটি পা করে আমরা আজকে আমাদের সবচেয়ে আমরা বড় যে হসপিটাল আমরা বলবো যে আমাদের বাচ্চাকে বাঁচায় রাখার জন্য দৈনিক মনে করেন যে 60-70-80 জনকে আমরা দৈনিক ব্লাড ট্রান্সমিশন করাতে পারি। আবার আমরা এই ব্লাডের যত রকমের টেস্ট সেটা করতে পারি। আমাদের মডার্ন ব্লাড ব্যাংক, যেখান থেকে আমরা ব্লাড দিতে পারি, এবং আমরা আমাদের হাতে এখন আরও বড় প্রোগ্রাম আমরা নিয়েছি, আমরা খুব সফিস্টিকেটেড ব্লাড ব্যাংক করব। তো আমাদের এটা যখন ধরা পড়ে তখন সাধারণ মানুষ মনে করতো যে এটা রক্ত শূন্যতা, তাকে কই মাছ, মাগুর মাছ, তারপরে ওই আয়রন টনিক, কিন্তু এটা মানে সমস্যাটা তা না। তার রক্ত নর্মালি তৈরি হচ্ছে, কিন্তু 30 দিনের দিনে তার রক্তটা ভেঙে যাচ্ছে। আর নর্মাল মানুষ, যেমন আমি কেরিয়ার, আমার ওয়াইফ কেরিয়ার, আমরা কিন্তু নর্মাল, আমরা কিন্তু যদি আমি কেরিয়ার হইতাম অথবা আমার ওয়াইফ যদি নর্মাল হতো, অথবা আমার ওয়াইফ কেরিয়ার আমি নর্মাল, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে আমরা থ্যালাসেমিয়া কোনো জিনিস। কিন্তু আমরা যখন 2 জন হয়ে গেছে তখনই কিন্তু আমাদের সন্তানের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। সম্ভাবনা যখন বাচ্চা হবে তার 25 ভাগ সম্ভাবনা হলো পেশেন্ট হবে, আর হলো 25 ভাগ মানে আপনার 100% ভালো হবে, আর 50 ভাগ হবে ক্যারিয়ার। বাহক তো রোগী না, না বাহক রোগী না, কিন্তু ওই যে একটা সম্ভাবনা, যেমন আমার 2টো মেয়ে, আমার বড় মেয়ে 100% ভালো, ছোট মেয়ে সে 100% থ্যালাসেমিয়া। তাকে এখনো ওই 3 মাস বয়স থেকে আসে 26 বছর বয়সে আমরা কিন্তু দৈনিক মাসে আমরা 2 ব্যাগ 3 ব্যাগ করে ব্লাড আমাদেরকে দিতে হচ্ছে, এবং আমরা এই জায়গায় থেকে ধাক্কা খেয়ে আমরা শিখেছি। আর আমরা যে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিতে যে কাজটা করার চেষ্টা করি সেটা হলো যে আমাদের মতন যেন দুর্ভাগ্য কোনো পিতা মাতা যেন না থাকে, যার জন্য ক্যারিয়ার ডিটেকশন যায়। আমার যেমন ক্যারিয়ার আমি না জেনে বিয়ে করছি, তো এখন যেহেতু মডার্ন এবং বিভিন্ন দেশে এই ক্যারিয়ারের ডিটেকশন করলে বলে ক্যারিয়ারের একটা বেল্ট পরা থাকে, আচ্ছা বেল্ট পরা থাকে, তখন ছেলে বুঝতে পারে যে কার ক্যারিয়ার, তখন মেয়ে যদি বিয়ের সাথে কথা আসে তখন আর কিছু হয় না, এবং আইডিতে তার ক্যারিয়ার লেখা থাকে। আমরা এটা আইনের আশ্রয় যেতে নিতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। আমরা যখনই ব্লাডের ক্যাম্প করতেছি সেখানে আমরা যে মানুষকে বুঝাচ্ছি যে আমাদের ক্যারিয়ার ডিটেকশন মানে যে করা দরকার, তো এটা করে না করে কেন মানে বিয়ে সাথী যেন না। অনেক ধন্যবাদ প্রকৌশলী ডক্টর মতিন। যেতে চাই ডক্টর নাসিব মোহাম্মদ এরশাদুল্লাহ আপনার কাছে। উনি বলছিলেন যে ওনারা জানতেন না দুজনেই ক্যারিয়ার, আমাদের সন্তান একজন 100% রোগী, একজন 100% কিউর। জি, তো আমরা প্রতিরোধের ক্ষেত্রে আসলে কি করতে পারি যেন এরকম পরিস্থিতি না পড়তে হয় আমাদের? সেটাই আমরা সবচেয়ে সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে গণসচেতনতা। আমরা যদি জনগণকে জানাতে পারি যে আসলে একজন বাহকের সাথে আরেকজন বাহক অথবা একজন বাহকের সাথে একজন রোগী এর মধ্যে বিয়ে হওয়া যাবে না, এটা যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি, এবং আমরা চেষ্টা করি সবসময় আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে এটা স্কুল লাইফ থেকেই করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে না জেনেই তাদের মধ্যে হয়তো একটা রিলেশনশিপ হয়ে গেছে, পরে জানার পরেও তারা সেই রিস্কটা নিতে চায় যে না হয় সন্তান একটা খারাপই হলো, কত আর খারাপ হবে, এই জন্য তখন আবেগতাড়িত হয় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এই জন্য আমরা চাই যে বলা হয় যে আইডিয়ালি স্কুলে যাওয়ার আগে যদি বাচ্চার এটা করা থাকে এবং সেই যদি কাউন্সিল থাকে, বাবা মা তো বটেই, সন্তান বাচ্চাটাও যদি এটা জানা যায় তাহলে সে তার লাইফটা সেভাবেই লিড করবে এবং সে সেভাবেই তার পার্টনার চুজ করবে।
এটা আমরা চাই আর কি। এই জিনিসটা কিন্তু খুব স্বল্প পরিসরে হলে খুব কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে একটা সোশ্যাল স্টিগমা চলে আসে যে সে হয়তো মনে করবে যে হ্যাঁ আমাকে এরকম আমাকে আলাদা করে দেওয়া হচ্ছে, আমি অন্যদের সাথে মিশতে পারছি না। কিন্তু এই জিনিসটা যদি আমরা সমাজে প্রকটভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু জিনিসটা আর মানুষের চোখে খারাপ লাগবে। নরমাল করে ফেলতে হবে, নরমাল করে ফেলতে হবে, নরমাল করে ফেলতে হবে। বলতে হবে যে বাহক যে সে সাধারণ মানুষ, শুধু পার্থক্য হচ্ছে এই যে সে আরেকজন বাহক বা রোগীকে বিয়ে করবে না, করতে পারবে না। অনেক ধন্যবাদ ডক্টর শহীদুল্লাহ। ডক্টর মহিউদ্দিন, আপনার কাছে আবার একটু যেতে চাই, সেটা হলো যে সচেতনতা তৈরি করবার জন্য আপনাদের কোনো স্পেশাল প্ল্যান আছে কিনা বা আপনারা করেন কিনা? জি, আমরা তো এটাকে বিশ্বের বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া নির্মূল করেছে। এটার মেন মন্ত্র ছিল যে তার আইডিতে, ভোটার আইডি যেটা, সেখানে ওই বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার ব্লাড গ্রুপ যেমন লেখা থাকে, কেরিয়ার কথাটা লেখা থাকে। তো তখন আর এখানে সামাজিক বিপত্তি হয় না। কিন্তু আমরা এটা কয়েক দফায় আমরা এটা হাইকোর্ট থেকেও রিট করেছি, কিন্তু এটা যাচ্ছে যে এটা আটকে যাচ্ছে, আইনটা হচ্ছে না, আমাকে দেশে হচ্ছে না। দুবাই, সৌদি আরব সবখানেই কিন্তু আছে। একটা প্রবলেম মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে হয়, সেটা যেহেতু আমরা কম জানি, একটা মেয়ে বা ছেলে যখন কেরিয়ার হয়ে যায় আমরা তাকে আসলে রোগী বানাই ফেলি এবং ভাবতেছি যে আমার ছেলেকে তার সাথে বিয়ে দেবো না, মেয়েকে বিয়ে দেবো না। এটা একটু আমাদের হাইলাইট করা দরকার। আমরা কিন্তু এটা কিন্তু আমি কেরিয়ার আমি কিন্তু অসুস্থ না। এই যে আমার আজকে 66 বছর বয়স, আমি কেরিয়ার, আমি নরমাল। কিন্তু আপনার কোনো থ্যালাসেমিয়া কোনো জটিলতা নাই? কোনো কিছু নাই। আমার যদি পার্টনার, যদি আপনার ওয়াইফেরও নাই? ওয়াইফের আছে, ওয়াইফের থাকার কারণেই তো জটিলতা নাই, কোনো লক্ষণ নাই। কোনো লক্ষণ নাই। কিন্তু আমার বড় মেয়ে যখন হয়েছে তখনও তো আমি কিছু বুঝি নাই। ছোট মেয়ে যখন হইলো তখন আমি দেখতেছি যে জটিলতা, তখন আমরা আস্তে আস্তে যার জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আইনের জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা হাইকোর্টে রিট করেছি, অন্য সংগঠনও করেছে, কিন্তু এগুলো ওই যায় একটা জায়গায় আটকে যাচ্ছে। আর যেমন আপনি দুবাই, সৌদি আরব, মুসলিম কান্ট্রিগুলোতে, ইন্দোনেশিয়া, সবখানে কিন্তু ওই আইডিতে কিন্তু ক্যারিয়ার কথাটা লেখা থাকে। এবং আমরা ভেরি রিসেন্টলি আমরা গভর্নমেন্টের যেটা ফান্ডিংয়ে এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা বাংলাদেশে ক্যারিয়ার ডিটেকশন সার্ভে করেছি। আজকে আমরা বলতে পারি বাংলাদেশের 10 থেকে 12% ক্যারিয়ার। তো এই যে আমরা যে 3 জন বসে আছি এখানে, আপনি আমাকে মনে করতেছেন যে আমি যে ফ্রি তার কোনো গ্যারান্টি নাই, আপনি যে ফ্রি তার কোনো গ্যারান্টি নাই, এবং যে ফ্রি তার কোনো গ্যারান্টি নেই। আমরা যদি 100 জন মানুষ একখানে বসি, একটা বাচ্চা যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের হলে, ছেলেদের হলে আমরা সার্ভে করেছি, তখন কিন্তু আমরা পেয়েছি। তখন ওই তাদেরকে আমরা গোপনে বলেছি, বাবা তুমি ক্যারিয়ার, তুমি তোমার পার্টনার চয়েস করতে সাবধান। তা আমরা যেটা করি, আমরা অলওয়েজ ব্লাডের ক্যাম্প করি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এমবিসিগুলোতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, যেমন আমরা ফ্রান্স এমবিসি, অন্যান্য এমবিসিতে করি, তখন কিন্তু আমরা বুঝাই। যেমন আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আমরা ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা ব্লাডের ক্যাম্প করে ধরেন প্রায় 700 ব্যাগ ব্লাড নিলাম। ওই যে ওখানে যে আমাদের সমিতির আমরা যারা আছি, আমরা তখন বোঝানোর চেষ্টা করি যে আপনারা ব্লাড দিচ্ছেন, আমরা ক্যারিয়ার ডিটেকশন করে দিচ্ছি, যেই আপনি পজিটিভ পাবেন তারা সাবধানে। এইভাবে আমরা একটা যে গণসচেতনতা তৈরি করা। ডক্টর মহিউদ্দিন, আপনাদের সমিতি, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি একটা বিরাট কাজ করছে, কিন্তু একটা কথা কিন্তু আপনি আপনার কথার মধ্যে বলেছেন যে আপনারা গোপনে বলেছেন ক্যারিয়ারকে, যে সেজন্য তার সঙ্গী চিন্তা করবার ক্ষেত্রে, সিলেক্ট করার ক্ষেত্রে চেষ্টা করে বা সাবধানতা হয়। ব্যাপারটা হলো আমরা আইন করি অথবা না করি, এই ব্যাপারে কিন্তু আমাদের একমত হতে হবে, এবং এই জায়গাতেই আমাদের হাইলাইট করতে হবে যে আইন করে আসলে এটা হবে না, আমাদের ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে, এবং আমাদের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে এবং আমাদের নিজেদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে আসলে ক্যারিয়ার অসুস্থতা না। এবং এটা পার্থিব জীবনে যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, কোনো ধরনের জটিলতা তার জীবনে তৈরি করবে না। সেই ক্যারিয়ারকে বিয়ে করলেও জটিলতা তখনই হতে পারে যখন সে আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করবে, তার সন্তানদের ঘটনার প্রভাবটা পড়তে পারে। তো এই অনুষ্ঠান থেকে আমরা যে আবেদনটা রাখতে চাই, সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানবো, অনেক ভালোভাবেই জানবো, এবং জানার পাশাপাশি আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে সচেতন করব যে থ্যালাসেমিয়া যারা বাহক তারা অসুস্থ কোনো রোগী না, কিন্তু দুজন থ্যালাসেমিয়ার বাহক একত্রিত হলে নতুন রোগীর সৃষ্টি হতে পারে, যার জীবন বিপন্ন হবে, এবং তার মৃত্যু জীবনটা নানাভাবে সমাজের জন্য, তার নিজের জন্য ক্ষতিকর, কষ্টদায়ক, বেদনাদায়ক এবং অন্যদের জন্য অসুবিধাদায়ক হবে। সেজন্য আমরা যেন প্রথমত নিশ্চিত হয়ে আমরা ক্যারিয়ার কিনা, এবং ক্যারিয়ার হওয়ার পর যেন আমরা বিয়ে করবার ক্ষেত্রে, সম্বন্ধ স্থাপন করবার ক্ষেত্রে
কোনো কেরিয়ারকে না বেছে নেই, আমাদের ডক্টর বলেছেন যে স্কুল থেকে এটা করা দরকার, কারণ তা না হলে আবেগ কন্ট্রোল করার ব্যাপারটি কঠিন হয়ে যায়। কিন্তু রামাদানের এই প্রোগ্রাম থেকে আমরা জানাতে চাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধে, বিশেষ করে ইসলামী মূল্যবোধে নীতি নৈতিকতা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে নিঃসন্দেহে সেটি একটি চমৎকার বিষয় হতে পারে। আমরা ডাক্তার আপনার কাছে আবার একটু যেতে চাই। জি, প্রতিরোধের জন্য আপনি কথা বলছিলেন, কি কি স্পেসিফিক ভূমিকা আমাদের নেওয়া দরকার? আচ্ছা, একটা হচ্ছে যে জনসচেতনতা, এটা হচ্ছে আমরা ন্যাশনাল একটা প্রোগ্রাম নিতে পারি। একটা তো মতিন স্যার বলেছিনি যে আমরা আইন করতে পারি, কিন্তু জনসচেতনতার মধ্যে অনেক বাজেটারি ব্যাপার থাকে। সরকার যদি একটা বাজেট দেয় জনসচেতনতার জন্য, যদি টেলিভিশন, পোস্টার, রেডিও এসব জায়গাতে যদি আমরা করি, যেমন আমরা কিন্তু কিছু হ্যাবিট জনগণের মধ্যে করতে সক্ষম হয়েছি। ডায়রিয়া হলে খাবার স্যালাইন খেতে হয়, 90 আমরা এই জিনিসটা জানতাম না, কিন্তু এখন অলমোস্ট 100% মানুষ জানে ডায়রিয়া হলে খাবার স্যালাইন। অতএব আমরা যদি এই জিনিসটা যদি এইভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি, এটা একটা অভ্যাসে পরিণত করতে পারি, যে একটা বাচ্চা যখন স্কুলে যাবে তখন আমরা তার রক্ত পরীক্ষা করতে পারি। যদি রক্ত পরীক্ষা করলে যদি আমাদের সন্দেহ হয় যে এটা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হতে পারে, তাহলে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করতে পারি। প্রথমে আমরা হয়তো একটা সিবিসি করতে পারি, যেটা কস্ট একটা তুলনামূলকভাবে খরচ কম, সরকারি হাসপাতালে হয়তো 150 টাকার মতো লাগবে, আর ইলেকট্রোফোরেসিসটা আর একটু খরচের। অতএব আমরা প্রাথমিকভাবে সিবিসিটা করতে পারি। তারপরে হচ্ছে যে জনসচেতনতা বললাম। এরপরে আরেকটা স্টেপ আমরা বলি যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে বিয়ে হয়ে গেছে, এখন কি করা যায়? এখন আমরা কিন্তু তারা বাচ্চা নেওয়ার আগে আমাদের কিছু কাউন্সেলিং থাকে, কী ধরনের কাউন্সেলিং নিলে, কী রকম পদ্ধতি গ্রহণ করলে সুস্থ বাচ্চা প্রদান করা সম্ভব। সেটা কিছু জটিল পদ্ধতি আছে, সেটা হয়তো বাংলাদেশে অনেক মানুষই সেটা গ্রহণ করতে পারবে না। আর তারপরে হচ্ছে যে কোনো একটা মহিলা হয়তো গর্ভবতী হয়ে গেছেন এবং আমরা জানতে পেরেছি যে গর্ভের সন্তানটা অসুস্থ, রোগী, তখন আমরা কি করতে পারি সেটা নিয়েও অনেক ব্যবস্থা আছে আর কি, তর্ক বিতর্ক হতে পারে। আমরা যদি শেষ পর্যন্ত সে বাচ্চাটা আমাদেরকে রাখতেই হয়, সেই ক্ষেত্রেও হয়তো বাবা মা আগেই জেনে ফেলে, তার মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি তারা প্রিপেয়ার্ড হলো যে তাদের এমন একটা সন্তান হচ্ছে, অতএব এর জন্য তারা কি ধরনের প্রস্তুতি নেবেন এই জিনিসটা। অতএব আমরা বাচ্চা যদি মহিলা কেউ যদি অসুস্থ বাচ্চা গর্ভধারণও করেন, তাদের এটা আগে জানাটা লাভজনক এই কারণে যে তার মানসিক এবং আর্থিক প্রস্তুতি গ্রহণ করতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর এরশাদুল্লাহ। একটু জানতে চাই ডক্টর মতিন আপনার কাছে, উনি বলছিলেন যে ফিনান্সিয়ালি একটা প্রিপারেশন লাগে, আসলে ফিনান্সিয়াল প্রিপারেশনটা তো অনিবার্য কেন? আমাদের ফিনান্সিয়াল প্রিপারেশন অনিবার্য না হলে আমাদের বাচ্চা বাঁচানো যাবে না। কারণ শুধু ব্লাড দিলে ব্লাড কমে গেল, মানে কারণ হিমোগ্লোবিন, আমাদের প্রায় 5000 ইনলিস্টেড আমাদের পেশেন্ট আছে। এমন পেশেন্ট আছে ইন্টেরিয়র থেকে জানেই না, যেখানে 14 হিমোগ্লোবিন থাকার কথা তার আছে 4। তো আমাদের ডাক্তাররা ভয় পেয়ে যায়, এই বাচ্চার সাথে কথা বলতেছে শার্ট করে মারা যেতে পারে। তো এই যে আপনি ব্লাড দিলেই যে সে উঠে যাবে তা না, ব্লাডটা আমাদের ওই থ্যালাসেমিক পেশেন্টদের ব্লাডটা মাত্র 30 দিনের দিনে ভেঙে যাচ্ছে। হিমোগ্লোবিন, হিমো মানে আয়রন, গ্লোবিন মানে প্রোটিন। তো যখনই ভেঙে যায় ওই হিমো আয়রন যাবে কোথায়? সেটা যায় জমা হচ্ছে স্প্লিনতে, প্রথমে জমা হচ্ছে, তারপরে লিভারে জমা হচ্ছে, ব্রেনে জমা হচ্ছে, হার্টে জমা হচ্ছে, এবং যে কোনো সময় সে মানুষটা মারা যাবে। যার জন্য আমরা এই আয়রন সিলিটিং এজেন্ট, আয়রনটাও বের করতে হয়, আয়রনটা বের করে ফেলার জন্য যে ওষুধ খেতে হয়, এটা অত্যন্ত কস্টলি। এবং আমাদের বাচ্চা যখন 90-এর দশকে যখন আমার বাচ্চাকে 72 ঘন্টা আপনি ইঞ্জেকশন দিতে হতো, এটা মানে যে সাবকিউটেনিয়াস, তার মানে বাচ্চাকে আমি সেই ইলেকট্রনিক পাম্প এবং ওষুধ বেঁধে রাখে দেয়া বাচ্চা ঘুমাতো, পড়াশোনা করতো, এইভাবে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে। তো আমরা চাই না যে কোনো বাচ্চার ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আমরা একটা জিনিস চাই যে আমাদের মতন যেন আর কেউ না হয়। আর এটা একেবারে ওই অনেক ব্যয়টা, আমরা যেমন 500 পেশেন্টকে আমরা বিনা পয়সায় দিচ্ছি। আমাদের মেন কি যে সোর্স কি, আমাদের নিজের কন্ট্রিবিউশন, সরকার আমাদের কিছু পয়সা আমাদের সমিতিকে দেয়, আর আমরা জাকাত, আমাদের এই যে রমজান আসতেছে, আমাদের হোয়াট ইজ ডোনেশন, মানে হটের জাকাত যে শুধু লুঙ্গি গামছা কিনে দিলাম সেটা না, এই যে আমাদের জাকাত ম্যানেজমেন্ট যে আমাদের একটা বোর্ড আছে, সেখান থেকেও কিন্তু আমরা একটা সার্টেন অ্যামাউন্ট, আবার আমাদের অনেক আছে যে তারা বলে যে এই 5টা বাচ্চার দায়িত্ব আমার, সে তার জাকাতের পয়সা দিচ্ছে। আমাদের জাকাতের ফান্ড আছে, আমরা যেমন এইখান থেকে আমরা প্রায় 500 জনকে আমরা কিন্তু এই ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছেন। মানে আমাদের কিন্তু মাত্র একটা ব্লাড ট্রান্সফিউশন করাতে একটা মানুষের 1200 থেকে 1300 টাকা ব্যয় হয়। তবে আয়রনের জন্য টাকা লাগে, ওই আয়রন সিলিটিং এজেন্ট, এটা হিউজ কস্টলি। এবং এটা এক সময়
এই একটা ট্যাবলেট দাম $8 করেছিল। আজকে আমরা এটা ট্যাক্স তুলেছি, তারপরে এখন বাংলাদেশে আমরা তৈরি করতেছে, আমরা মানে ইন্ডিয়া থেকেও আসে, তারপরে থাইল্যান্ডের থেকে আসে, আমাদের নিজের দেশেও আমাদের এই যে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আমাদের কাউন্সিলিংয়ের কারণে তারা আজকে এখানে দেখতেছে না এটা তো এখানে এই ওষুধটাও তো চলে এবং তারা এটা তৈরি করছে এবং এইটাই খুব কস্টলি। আমরা আপনি মনে করেন ব্লাড ট্রান্সফিউশন তো মাসে 2 বার করলে আমার বাচ্চার হয়তো 12 দুগুণে 2400 টাকা যাচ্ছে, কিন্তু অনেক ফ্যামিলি সেই 2400 টাকাও তো অনেক টাকা নাই। কিন্তু ওই যে আমরা দিচ্ছি, আমরা যেটুকু মানে জাকাত পাচ্ছি সেটা অপ্রতুল। আমরা 500 জনকে দিচ্ছি অনেক কঠিন পরীক্ষার মাধ্যমে, তারপরেও আরও ডিমান্ড। তো এটা আমরা করছি। প্লাস আমরা বিভিন্ন জায়গায় আমরা কাউন্সেলিং করতেছি, বিভিন্ন দেশে করতেছি, তখন মানুষে আমাদের টাকা দেয়। সেটার একটা আলাদা আমাদের বোর্ড আছে, সেই বোর্ড সে অ্যাকচুয়ালি জাকাত পাওয়ার যোগ্য কিনা সেটা বুঝে তারপরে আমরা এটা। অনেক ধন্যবাদ। খরচের ব্যাপারে একটু সাপ্লিমেন্ট করি। স্টাডিতে দেখা গেছে, গবেষণায় দেখা গেছে, থাইল্যান্ডে একটা বাচ্চাকে যদি 50 বছর আমরা খুব ভালো চিকিৎসা দিই, তার পেছনে 2 কোটি টাকা খরচ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো কিছু কম, কিন্তু সেটাও খুব কম হবে না, খুব একটা কম হবে। তো অনেক ধন্যবাদ প্রকৌশলী ডক্টর এম এ মতিন, ধন্যবাদ ডক্টর নাসিব মোহাম্মদ ইরশাদুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়ার প্রাসঙ্গিক নানা বিষয় এবং খরচের বিষয় নিয়েও কথা বললাম এর ভয়াবহতা নিয়ে, এবং থ্যালাসেমিয়া সমিতির সভাপতি যার একটি সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত, আপনারা দেখেছেন যে কি আবেগ নিয়ে তারা কথা বলছে এবং তারা অন্য মানুষের কল্যাণ করবার আগে নিজেদের কল্যাণ করতে যে একটা সমিতি গড়ে তুলেছে। তো আমরা যারা এই বিপদ থেকে দূরে আছে, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, তাদের আর্থিক সঙ্গতি রয়েছে, আসুন সরকারিভাবে বেসরকারিভাবে আমরা এই সমিতির সাথে সংযুক্ত হই, বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত একটি চমৎকার স্বাস্থ্যকর সুন্দর সুস্বাস্থ্যপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলি। তাহলেই আমাদের এই শিক্ষা, আমাদের রামাদান, আমাদের সাধনা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।